নমস্কার, স্বাগত সিটিভিএনে। স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকাল পরশু, আজ তো চলেই যাচ্ছে, কিন্তু আগামী কাল আমার আপনার কেমন কাটবে, পরশুই বা আমার আপনার জন্য কি অপেক্ষা করছে, অর্থাৎ এই আগামী কেমন কাটতে পারে বা আগামীতে আমরা কতটা সুস্থ, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে পারি, তার প্রত্যেক দিনের রোজনামচা কিভাবে কাটাতে পারি সেই সবটা নিয়ে এক একটি পর্ব। আর বুধবার 12টা 5-এর পর্ব মানে আপনারা জানেন যিনি আমাদের সঙ্গে থাকেন আর এই সময়ে দাঁড়িয়ে তার প্রেডিকশন বলুন, পিন পয়েন্ট প্রেডিকশন বলুন, বা তার পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং। প্রত্যেক পর্বেই আমরা বিভিন্ন সময়ে অনেক ফোন, এই সময়ের ফোনে ট্রেন্ডিংয়ে থাকে ক্যারিয়ার কাউন্সেলিং। আর এই সবটাতে যিনি একদম এক এবং অদ্বিতীয়, যার প্রেডিকশনে, যার পিন পয়েন্ট প্রেডিকশনে, যার কাউন্সিলিংয়ে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তারা সুপ্রতিষ্ঠিত, ভালো রয়েছেন, স্বতঃস্ফূর্ত জীবনযাপন করছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। 2024 সাল আসছে, নতুন বছর আসছে। এখন নিউমারোলজিক্যাল নিয়ম অনুযায়ী, নিউমারোলজি মানে সংখ্যাতত্ত্ব, সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী 2024-কে যদি আমরা যোগ দিই তাহলে 2+2, 2+0+2+4, তার মানে টোটাল সংখ্যাটা আসছে 8। 8 মানে শনির সংখ্যা। আচ্ছা, তো দেখুন 2024-এর আগে শনির যে বছর আমরা পেয়েছি সেটা হচ্ছে 2015 সাল। 2015 সাল 2+0+1+5, 8 আসছে। তো 2015 সালে কি হয়েছিল? নেপালে প্রায় 8 রিক্টার স্কেলে প্রায় 8-এর ওপরে ভূমিকম্প। মনে আছে সেই নেপালের সেই ভূমিকম্প? কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল। ছত্তিশগড়ে মাওবাদী অ্যাটাকে প্রচুর সেনা জওয়ানরাও কিন্তু 2015 সালে মারা গেছিল। ফ্রান্সেও টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল অনেক বড়। তো সুতরাং শনির বছরগুলো যখনই আসে তখনই কিন্তু শুধু 2015 নয়, আপনারা যদি 2015-এর আগে যদি 2006 সাল দেখেন সেখানেও দেখবেন এরকম বড় বড় ভূমিকম্প, বড় বড় প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদিগুলো এবং নাশকতামূলক ব্যাপারগুলো এই সময় কিন্তু হয়েছে। আচ্ছা, তো সুতরাং এই যে সংখ্যাতত্ত্ব মতে 2024 সাল যে শনির বছর, এই বছরে শনির একটা ব্যাপার আছে, শনি যে বছরেরই সংখ্যাতত্ত্ব মতে মালিক হয় সেই বছরে প্রাকৃতিক বিপর্যয়, প্রাণহানির সংখ্যা, টেরোরিস্ট অ্যাটাক, রোগের প্রকোপ বৃদ্ধি, এইগুলো কিন্তু বাড়ায়। সুতরাং 2024 সালটা একটা উদ্বেগের বছর। আচ্ছা, হ্যাঁ, এইসব ব্যাপারগুলোকে নিয়ে। কিন্তু মানে শনি মানেই হচ্ছে একটা টালমাটাল অবস্থা দেশের এবং সারা পৃথিবীর কাছে। এবং 2015 সালে ইউরোপিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিসে তৈরি হয়েছিল ইউরোপে। তো রিসেশনের সময় আমরা মধ্যে দিয়ে মোটামুটি চলেছি। বাজারে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। 2024-এ যদিও বাজারে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, কিন্তু 2024 সাল খুব একটা সংখ্যাতত্ত্ব মতে কিন্তু আশার বাণী কিন্তু শোনানো যাচ্ছে না। সুতরাং আমাদেরকে 2024 সালে খুব সতর্ক থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। শনির বছর, কিছু নিয়ম নিষ্ঠা আমি বলবো, কেন ওই যে কথায় আছে প্রতিদিন সকালটা বলে দেয় আপনার দিনটা কেমন যাবে, আর বছরের শুরুর দিনটা ঠিক থাকলে সেই বছরটা আপনার কেমন যাবে সেটা বলে দেয়। তো বছরের ঠিক প্রথম দিনটা অর্থাৎ 1 জানুয়ারি, 1 জানুয়ারি, এই দিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু উৎসব দক্ষিণেশ্বরে পালন করা হয়। এই বছরের প্রথম দিনটা কি করলে আপনার সারা বছর মোটামুটি, এই বাধা বিপত্তি তো থাকবেই জীবনে, কিন্তু বাধা বিপত্তিগুলো কিছুটা হলেও যদি, আমি বলেছি উপাচারে 15 থেকে 20% ভালো হতে পারে, যতটুকু লাঘব করা যায়। উপাচারে তো সবকিছু হয় না, কিছুটা ভালো হতে পারে। কিন্তু শনির বছর অত্যন্ত উদ্বেগের বছর। আবার সংখ্যাতত্ত্ব, এই আমাদের যদি বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করি, বৈদিক অ্যাস্ট্রোলজির নিয়ম হচ্ছে ঠিক রাত্রি 1 জানুয়ারি অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রি 12টা পেরিয়ে গেলেই তো 1 জানুয়ারি পড়ে যাচ্ছে। তাহলে 31শে ডিসেম্বর রাত্রি 12টা পেরিয়ে গেলে যেহেতু 1 জানুয়ারি পড়ে যাচ্ছে, সেই সময় যে গ্রহের ডিগ্রি, রাহু কেতুকে বাদ দিয়ে যে গ্রহের ডিগ্রি সব থেকে বেশি হবে
বৈদিক অ্যাস্ট্রোলজি মতে সেই গ্রহটাই কিন্তু এই বছর সেই সাল রুল করে। আচ্ছা, তো আমাদের দেখা যাচ্ছে পাঁজিতে দেখা যাচ্ছে, এফিমেরিসে দেখা যাচ্ছে 31 ডিসেম্বর বছরের শেষ দিন রাত্রি 12টার পরে 12:01 বুধ অন্যান্য গ্রহদের থেকে সব থেকে ডিগ্রিগতভাবে সব থেকে বেশি এগিয়ে 28 ডিগ্রিতে থাকবে, প্রায় 28 ডিগ্রি সামথিং মিনিট। সুতরাং বুধের বছর, শনিরও যেমন ওইদিকে বছর, বুধেরও বছর। তো বুধ কি করে? বুধ হচ্ছে এমন একটা গ্রহ, এই গ্রহটা আমাদের পৃথিবী 24 ঘন্টায়, অর্থাৎ এই যে আমাদের দিন রাত হয়, একদিন হয়, 24 ঘন্টাতে একবার ঘোরে, নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবী সময় নেয় 24 দিন, আর পুরোটা ঘুরতে, পুরো এইভাবে পুরোটা সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন। কিন্তু বুধের ব্যাপারটা হচ্ছে, বুধের এই যে বার্ষিক গতিকাল, অর্থাৎ সূর্যকে পুরোটা ঘোরার যে কাল, সেটা হচ্ছে কম। আর এই আহ্নিক গতিকাল, একবার নিজের চারিদিকে ঘোরা, এটা হচ্ছে বেশি। আচ্ছা, সেই জন্য বুধের একদিকটা সবসময় সূর্যের দিকে থাকে, সেই দিকটা ভীষণ গরম, সব গলে গেছে, সব টকবক করে ফুটছে, আর এক দিকটা বুধের হিমশীতল। সেই জন্য বুধের কারণে দুটো জিনিস হয়। বুধ যদি ভালো হয়, চাকরি প্লাস ব্যবসা দুই হতে পারে। আবার এই বুধের জন্য দুটো বিয়ে দেয়, আবার বুধের জন্য দুটো সন্তান দেয়। বুধের যা কিছু কাজ হচ্ছে ডুয়েল, পুনরায় ফিরে আসা। সেই হিসাবে যদি 2024 সাল যদি দেখি বৈদিক অ্যাস্ট্রোলজি মতে, যদিও এই ব্যাপারে এটা কাউকে বলে বোঝাতে হবে না, কারণ সবাই রাজনৈতিক পরিস্থিতি বোঝেন, যে 2024 সালে পুনরায় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আবার প্রধানমন্ত্রী হচ্ছে। পুরনো সরকারকে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে বুধ। আচ্ছা, সোজা 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 সাপটা কথা। হ্যাঁ, তো এইগুলো বুধের বছরে বুধ আবার ওই যে বললাম ভালো মন্দ দুটোই দেয়। সুতরাং 2024 সালে প্রাকৃতিক বিপর্যয়, প্রাণহানিকর ঘটনা, টেরোরিস্ট অ্যাটাক, ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস, এগুলো থাকবে। তার পাশাপাশি বুধ কি দেয়? ভালো যোগাযোগ দেয়, রাস্তাঘাট, কমিউনিকেশন ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থা ইত্যাদিগুলো আরো সুগম হবে, আরো ভালো হবে। তো এই আমি 2024 সালের রাশিফল আমি অলরেডি লিখতে শুরু করেছি, হয়ে গেছে। আমি আশা করি সামনের সপ্তাহ থেকেই প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়ালি, মেষ রাশির কেমন যাবে, শারীরিক কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে, বিবাহিত বিয়ে কাদের বিয়ে, কোন কোন রাশির বিয়ের যোগ এবছর প্রবল, সামনের বছর প্রবল, 2024-এ উপাচার কি করণীয়, কোন কোন রাশি কি মন্ত্র পাঠ করা উচিত, এইসব নিয়ে আমি মানে লেখা হয়ে গেছে। আমার ধনুরাশি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। মকর, কুম্ভ আর মীন, এই 3টে রাশি বাকি রয়েছে। এই 3টে রাশি সম্পর্কে আমি মানে লেখা হয়ে গেলেই সামনের সপ্তাহ থেকে রাশিফলগুলো বলতে শুরু করব। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে 2024 সালে আমি আগের দিনকেই আমি বলেছিলাম যে 2024 সালে আমাদের যে সমস্ত রাশিগুলোকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। মানে সব রাশিগুলোরই রাশিফল একটা অ্যাভারেজ, কিন্তু রাশিফলের থেকেও মেন ব্যাপার হচ্ছে যে আমাদের কি বলে জন্মছকের গ্রহগত অবস্থান সব থেকে ভাইটাল। দেখুন, জন্মছকে আপনি এই যে চাকরি বাকরির চেষ্টা করছেন, জন্মছকে যদি রবি শুক্রের একসঙ্গে প্রবল, রবি শুক্রে যে দারিদ্র দোষ বলে, দারিদ্র দোষ কাকে বলে? রবি গ্রহটা, সূর্য এই গ্রহটার মধ্যে এত তেজ রয়েছে, একটা মানুষের জীবনে ভালো কিছু দিতে পারে, মানে ভালো গাড়ি, ভালো প্রপার্টি, দামি সম্পত্তি, এইগুলো যেগুলো দিতে পারে, বা সুখ, ভালো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, যে গ্রহটা দিতে পারে সেটা হচ্ছে শুক্র। শুক্র মানে হচ্ছে বৈভব, সোজা কথা। শুক্র আমাদের জীবনে বৈভব দেয়, ভালোভাবে ভালো লাইফস্টাইল লিড করা, ভালোভাবে চলা ইত্যাদি ইত্যাদি। এখন কারণ রবিকে সমস্ত গ্রহদের মধ্যে এই রবি গ্রহকে বলা হয় সব থেকে তেজময় গ্রহ। মানে রবি গ্রহটা হচ্ছে সব থেকে, সূর্যের যা তেজ রয়েছে অন্য গ্রহের তো অত তেজ নেই, সেজন্য সূর্যের যত কাছাকাছি ডিগ্রিতে যত গ্রহগুলো চলে আসে, তখন গ্রহগুলো কিন্তু নিস্তেজ হয়ে পড়ে, তার ফল কিন্তু সেইভাবে দিতে পারে না। সেখানে রবির থেকে 8 ডিগ্রির মধ্যে যখনই কোনো গ্রহ চলে যায়, সেই গ্রহটাকে বলা দগ্ধ গ্রহ বা কম্বাস্ট প্ল্যানেট।
তো সুতরাং রবি শুক্র সেই জন্য একসঙ্গে 8 ডিগ্রির মধ্যে এসে পড়লে তখন প্রবল দারিদ্র দোষ তৈরি হয়। অনেক সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, অনেক ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা ক্লিক করতে চায় না। তো আমি আসবো এই সম্পর্কে আলোচনা। একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি নমস্কার। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আমার দাদার ছেলে গেছিল গত বছর, পুলিশের চাকরি পেয়েছে, হাওড়া চেম্বারে দেখিয়েছিল। বাহ, পুলিশের চাকরি পেয়েছে? হ্যাঁ। বেশ, আজকে কার সম্পর্কে জানবেন তাহলে? আমার ছেলের সম্বন্ধে। আপনার ছেলের সম্পর্কে জানবেন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলে সন্দীপ দাস। সন্দীপ দাস, ডেট অফ বার্থ? 10ই ফেব্রুয়ারি 1999। 10/2/1999। সময়? সকাল 8টা 28, খড়গপুর। সকাল 8টা 28? আচ্ছা, সকাল 8টা 28, খড়গপুর। এটা জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এটা বুধবার ছিল। হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে জন্মছক। 24 বছর বয়স হয়ে গেছে। লগ্নে বৃহস্পতি, অর্থস্থানে শনি নিচস্থ। অর্থস্থানে নিচস্থ শনি আর্থিক ভাগ্য ভালো দেয় না, ভালো চাকরি বাকরি হতে চায় না, সোজা কথা। আইটিআই পাস করে বসে আছে। ওই তো আইটিআই পাস করেছে জজ টেলিগ্রাফ থেকে, তাই কিছু পাচ্ছে, অমনি চলে যাচ্ছে। পাস করে বসে আছে বলছে। ওই তো বললাম, দ্বিতীয় নিচস্থ শনি আর্থিক জায়গা ভালো দেয় না, ভালো চাকরি বাকরি হতে চায় না। শনির বিপরীতে আবার মঙ্গলও রয়েছে, একটা অঙ্গারক দোষও তৈরি হয়েছে। তো এই জায়গাটা, এবং তার সঙ্গে সঙ্গে রবি কেতু গ্রহণ দোষ রয়েছে। তো কেরিয়ারের ব্যাপারে, আর্থিক উন্নতির ব্যাপারে, চাকরি বাকরির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালো নেই। সুতরাং ছকটা দুর্বল হয়েছে। এই চারটাকে যতক্ষণ না ঠিক করা যাবে, ভালো চাকরি বাকরি হতে চাইবে না, মনের মতো জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না, আর্থিক জায়গা ভালো নয়, কর্মভাগ্য ভালো নয়। রবি মানুষকে নাম সম্মান দেয়, প্রতিষ্ঠা দেয়, উচ্চ পদ দেয়, সেই গ্রহটা কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। অর্থস্থানে শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, তার বিপরীতে তার শত্রুগ্রহ মঙ্গল এই শনিকে পূর্ণভাবে দেখছে। তাহলে কি হবে? কিছুতেই কর্মভাগ্য ভালো হতে চাইবে না যতক্ষণ এই জায়গাগুলোকে ঠিক করা যাবে। সুতরাং ভালো কাউকে দেখিয়ে এই জায়গাগুলোকে। শরীর খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, শরীরও খারাপ যাবে। তো বললাম তো, ছকটা একটু দুর্বল হয়ে গেছে, চার্টের পাওয়ার সেইভাবে নেই। তো সুতরাং সেটা একদম ঠিক থাকে না। হ্যাঁ, শরীর সবসময় অসুস্থ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বললাম তো, চার্টের পাওয়ার নেই, চার্টের পাওয়ার অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। সুতরাং এটাকে একটু ভালো কাউকে মানে এই ক্ষেত্রে চার্টকে বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে, একটু শক্তিশালী দেখান, এই দোষগুলো ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার কাছে যাব দাদা। হ্যাঁ, কোথায় থাকেন আপনি? আমি খড়গপুরে থাকি। মেদিনীপুরেই তো দাদার চেম্বার রয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে দাদা জানুয়ারিতেই চেম্বার করবেন। মেদিনীপুরে চেম্বার রয়েছে। হেল্পলাইন নম্বর যাচ্ছে দেখুন 8584038631। একদম প্রথম যে নম্বরটা যাচ্ছে ওই নম্বরে যোগাযোগ করুন, এবং আমি বলবো যে অতি শীঘ্রই যোগাযোগ করুন, কারণ দাদার চেম্বার তো অগ্রিম বুকিং এর ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। আপনাকে আগে থেকেই চেম্বারে যোগাযোগ করতে হবে। 8584038631 যাচ্ছে। আর এ মাসে আপনারা দাদাকে যেখানে যেখানে পাবেন, গৌহাটি, কৃষ্ণনগর, দুর্গাপুর, শিলচর, বহরমপুর, এই কটা চেম্বারে আপনারা এই মাসে পাবেন দাদাকে। ওখানে একটু স্ক্রলে ভুল যাচ্ছে, দুর্গাপুর আমি মাসে দুবার। হ্যাঁ, ওই ডেটটাকে চেঞ্জ হয়নি। তো দুর্গাপুরেও ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। হ্যাঁ, 8584038636। যারা দুর্গাপুরের বেনাচিতির চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, 8584038636। প্রত্যেক মাসে 2টি করে চেম্বার দাদা দুর্গাপুরে করেন। আর কলকাতার চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। 9007935831 যাচ্ছে গড়িয়াহাটের জন্য যোগাযোগের নাম্বার। কলকাতার সংলগ্ন বারাসতে দাদার চেম্বার রয়েছে ডাকবাংলো মোড়ের কাছে। 8584038640। এটা যেমন বারাসতের ক্ষেত্রেও বুকিং নাম্বার, তেমন বর্ধমানের ক্ষেত্রেও বুকিং নাম্বার। বারংবার আমরা বলি যে আপনি অগ্রিম বুকিং নেবেন, আগে থাকতে হাতের সময় নিয়ে বুকিং নেবেন, এবং যদি কোনো কারণে একটা বুকিং মিস করে যান, চেম্বার মিস করে যান, তাহলে কিন্তু আপনাকে আবার রিবুকিং অর্থাৎ পুনরায় বুকিং করতে হবে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, শিলচর, গৌহাটি দাদার চেম্বার রয়েছে। ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে। আর জানুয়ারি মাসে আগরতলায় চেম্বার হবে। জানুয়ারিতে যে চেম্বারগুলো হবে সেই চেম্বারগুলো হচ্ছে আগরতলা, আর ওইদিকে হচ্ছে কি বলে মেদিনীপুর, আগরতলা, মেদিনীপুর, হলদিয়া, বর্ধমান। এই যে চেম্বারগুলো রয়েছে, বর্ধমানের হেল্পলাইন নাম্বারটা আলাদা, 8584038640। তো আগরতলা, বর্ধমান, কোচবিহার
জানুয়ারি মাসে যে চেম্বারগুলো হবে আগে থেকে বলে দিচ্ছি, আগরতলা, কোচবিহার, বর্ধমান, দিল্লিতে চেম্বার হবে জানুয়ারিতে চেম্বার রয়েছে। তো সেইগুলো হলদিয়াতেও চেম্বার রয়েছে, মেদিনীপুরেও চেম্বার রয়েছে। জানুয়ারিতে এই কটা চেম্বার আছে। এছাড়া কলকাতায় তো আপনারা জানেন গড়িয়াহাটে এবং বারাসাতে আমার চেম্বার রয়েছে। তো গড়িয়াহাট এবং বারাসাতের নাম্বারটা আলাদা। আর 11ই জানুয়ারি বকুল অমাবস্যা রয়েছে। এটা খুব পাওয়ারফুল একটা অমাবস্যা। এই অমাবস্যা গ্রহদোষের যে সমস্ত পুজোগুলো রয়েছে সেগুলো করানো হবে। আর যারা মানে এখানে হবে, আর যারা আসতে পারছেন না, অনলাইনে আমরা হোয়াটসঅ্যাপে একটা ফর্দ পাঠিয়ে দেবো। অনেকে তো আমাকে বাইরে থেকে দেখিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, অনেকে বিদেশ থেকেও দেখান। তো অনেকে আসতে পারেন না হয়তো পুজো দিতে। মেন ব্যাপার হচ্ছে যে আপনাদের যে গ্রহ, যদি মনে করুন আপনার কালসর্প দোষ থাকে, বা যদি মনে করুন মাঙ্গলিক দোষ থাকে, বা যদি মনে করুন শ্রাপিত দোষ থাকে, পুজো শুধু বলে দিলে হয় না স্যার আমার ছেলে বা মেয়ের নামগোত্র দিয়ে পুজো দিয়ে দেবেন, ওইটা হয় না। সংকল্প বাক্যটা অ্যাটলিস্ট পাঠ করতে হয়। মানে ধরুন আপনার ছেলের একটা জন্মকুষ্ঠিতে 2-3টে দোষ পাওয়া গেছে, তো সেই দোষের তো কিছু না কিছু পুজো রয়েছে। সেই পুজোগুলোর জন্য ছেলে যদি বা মেয়ে যদি আপনার যদি না করে সেই পুজোগুলো, মারাও বা বাবারাও সংকল্প বাক্য পাঠ করতে পারে। এখন আমরা যেটা কি করি, যে একটা ফর্দ দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, এবং টাইম বলে দেওয়া যায় এই সময় থেকে এই সময়ের মধ্যে ভিডিও কল করা হবে। আচ্ছা, সেই সময় আপনারা বসলে এখান থেকে ঠাকুরমশাই যারা রয়েছেন তারা আপনাদেরকে ভিডিও কল করবে। তারা আচমন থেকে শুরু করে, আসন শুদ্ধি থেকে শুরু করে, পুষ্পশুদ্ধি থেকে শুরু করে, স্বস্তিবাচন থেকে শুরু করে সংকল্প বাক্যটা পাঠ করিয়ে দেবে। সংকল্প বাক্য পাঠ করার পর বাকিটা পুজোটা কলকাতাতেই হবে। সেটা আপনাদের ভিডিও কলিংয়ে আপনাদের দেখানো হবে। এইভাবে অনলাইনেও করা যায়, অথবা এসে যদি করতে পারেন তো আরও বেশি ভালো। তাহলে আপনারা নিজেরাই সামনে বসে সমস্ত দোষগুলো কাটাতে পারবেন। 11ই জানুয়ারি বকুল অমাবস্যা রয়েছে, 2টো থেকে পুজোগুলো সব শুরু হয়ে যাবে। আমার একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুব্রতনু ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া থেকে বলছেন। দাদার কাছে পরিচিত কেউ এসেছিলেন বা আপনি বা কেউ যোগাযোগ? হ্যাঁ, আমার দাদা এসেছিলেন এবং তিনি চাকরি দিয়েছেন। কোথায় চাকরি করছে দাদা এখন? এখন WBCS এ চাকরি করছেন, ডিগ্রেডে। কিসে চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ। কিসে চাকরি করছে দাদা আরেকবার? পুলিশে আছেন। পুলিশে জব করছে। বেশ, আজকে কি আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবেন। ডেট অফ বার্থ বলুন। 04/05/1999। 04/05? হ্যাঁ, 1999। টাইম 1999। না, সময়টা বলুন। সময়টা 9:55। সকাল না রাত? না, রাত 9:55। আর বার্থ ডেট হলো 04/05/1999। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। তোমার এটা মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণে জন্ম। ঠিক আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে হরোস্কোপ। এটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে চন্দ্র, দ্বিতীয় স্থানে কেতু, বুধ বৃহস্পতি চতুর্থ স্থানে রয়েছে, শুক্রটা সপ্তম স্থানে রয়েছে। এমনি মোটামুটি চার্ট পাওয়ারফুল। আগের চার্টটা যেমন খুব দুর্বল ছিল, তোমার চার্ট মোটামুটি ভালো রয়েছে, পাওয়ারফুল রয়েছে, ভালো জীবনে ভালো চাকরি বাকরি পাবে, অনেক ঘোরার যোগ রয়েছে। হ্যাঁ, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন নিয়ে তুমি চাকরি করবে পরবর্তীকালে। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এমনি আমার গভর্নমেন্ট জব পাওয়ার কি কোনো চান্স আছে? হতে পারে? আমি বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ জব মানে কি? গভর্নমেন্ট জব। তুমি আইএএস পড়ো, আইএএস বা আইএফএস পড়ো। পড়াশোনা কি নিয়ে? আচ্ছা, আমার তো ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়া। ব্যাস। তো সেই ক্ষেত্রে আমার এই মুহূর্তে মানে হায়ার স্টাডিজ এর দিক থেকে মানে এমফিল বা পিএইচডির দিকে করাটা উচিত হবে না কম্পিটিটিভ প্রিপারেশনটা নেওয়া এই মুহূর্তে উচিত হবে, সেটাই জিজ্ঞেস করা। মানে গভর্নমেন্ট জব হতে পারে কি সেটা উনি তো বললেন যে হবে। এছাড়া আমার মানে হায়ার স্টাডিজের দিকে যাওয়া কি উচিত হবে সেটাই জিজ্ঞেস করা। হায়ার স্টাডিজে যেতে পারো, তবে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো যে সমস্ত গভর্নমেন্টের জব রয়েছে সেগুলোর প্রিপারেশন এখন থেকেই নেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে?
আচ্ছা। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। অনুষ্ঠান দেখতে থাকুন, শুনুন, এবং যে আলোচনাও আমরা করছি আরেকবার বলে দিই, দুর্গাপুরে দাদা মাসে 2টি করে চেম্বার করেন। আর দুর্গাপুরের জন্য ফোন নাম্বার 8584038636, আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। সেখানে ফোন করলে আপনারা বিভিন্ন চেম্বারের ডিটেল এবং বুকিংটা করে নিতে পারবেন। যেটাকে নিয়ে বলছিলাম যে বছরের প্রথম দিন, এটা খুব ভাইটাল দিন। এই দিন তো প্রথমে প্রত্যেকেই অনেকেই বাড়িতে পুজো টুজো করেন, হ্যাঁ, যারা এবার অনেক, এখন তো অনেকে আবার ঘুরতেও যায়। হ্যাঁ, বাঙালিদের এটা হচ্ছে ঘোরার সময়, তাও কি বলে বছরের শেষটা। তবে ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় বছরের 1 জানুয়ারি দিনটা দেখুন, আমাদের বাঙালি নববর্ষ আলাদা, চাইনিজদের নববর্ষ আলাদা, কিন্তু সারা পৃথিবীতে যে নববর্ষটা, যে নিউ ইয়ারটা সব থেকে বেশি সেলিব্রেট হয় বেশিরভাগ সেটা হচ্ছে কিন্তু ইংরেজি নববর্ষটাই সারা পৃথিবী জুড়ে। এই মোটামুটি 31 ডিসেম্বরের নাইট থেকেই শুরু হয়ে যায় আনন্দ। তো এটা শুরু হয়ে যায়। যেমন আমি প্রতি বছর কি করি, আমি প্রতি বছর এইটা একটা আমার একটা আমি প্রতি বছর এই বছরের প্রথম দিনে একটা করে কুবেরের ঘট স্থাপন করি। আচ্ছা, কুবেরের ঘট মানে কি? লক্ষ্মী ভান্ডারের মতো। প্রত্যেক নতুন বছরে আবার ওই পরের বছর, এই যে বছরে 31 তারিখ মানে ওটা বছর ভর থাকছে, পরের বছর আবার এই একই, পরের বছরে ওটাকে আবার নতুন আবার একটা ঘট করি। আচ্ছা, কি করি? আমি যেটা করি সেটা হচ্ছে যে ওই একটা ঘটের মধ্যে প্রত্যেক বছরে কি বলে প্রথম দিন একটা ঘট নিয়ে, ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা সাদা সুতোকে আমি একটু কেশর দিয়ে রং করে নিই। সাদা সুতোরকে কেশর পাওয়া যায়, জানো তো? কেশর দিয়ে রং করে ওই ঘটের যে মুন্ডুটা রয়েছে সেখানে 7টা পাক দিয়ে বেঁধে দিই। আচ্ছা, যে সবকিছু যেন ভালো চলে। আর একটা হলুদ ছোট কাপড় ওই ঘটের মধ্যে, এটাকে বলে কুবেরের ঘট, এইভাবেই স্থাপন করতে হয়। তার মধ্যে একটা ছোট হলুদ কাপড় ওই ঘরটার মধ্যে চারিদিকে পরিয়ে দিই। আচ্ছা, আর একটু একটা ধানের ছড়া ওই ঘটের মধ্যে দিই। আর যে কোনো শুভ কাজে, ধরো আমি বাইরে যাচ্ছি কোথাও, কোনো কাজের জন্য যাচ্ছি, যে কোনো শুভ কাজে ওই 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 100 টাকা যখন যেটা পারি ওই ঘটের মধ্যে দিয়ে তারপরে আমি যাই। আচ্ছা, এই বছরের প্রথম দিনে আমাদের তো প্রত্যেকের আর্থিক জায়গাটা বা এই কুবেরের ঘরটাকে করবে বছরের প্রথম দিনে। হ্যাঁ, এইটা আমি আগেও বলেছি কুবেরের ঘটের সম্পর্কে, কিন্তু বছরের প্রথম দিনে এটা করা ভালো। একটা ছোট্ট ঘট নিয়ে পয়সাগুলো জমানো, আর এগুলো কি করবেন, বছরের পর বছর জমাবেন। জমানোর পরে কোনো ধর্মীয় কাজে, কোনো দুস্থদের, কোনো দুস্থ বাচ্চাদের, গরিব মানুষদের দান করবেন, বা কোনো ধার্মিক কাজে দান করবেন। আচ্ছা, যে কোনো ধার্মিক কাজে, কোনো বড় পুজো হচ্ছে, কোনো সৎসঙ্গ হচ্ছে, কোনো হরিনাম সভা হচ্ছে, কোনো মা কালীর বড় পুজো হচ্ছে। হ্যাঁ, বা আপনি যদি কি বলে ইয়েতে যেতে পারেন, তিরুপতি বালাজিতে যেতে পারেন। তিরুপতি বালাজির যেটা আমরা কি বলে পাই, তিরুপতি বালাজিকে যত দান করা যায় তার 10 গুণ সে ফিরিয়ে দেয়। সেই জন্য সারা ভারতবর্ষে তিরুপতি বালাজি মন্দিরের ডোনেশন পড়ে সব থেকে বেশি। তো বছরের প্রথম দিনে এই কুবের ঘট স্থাপন করার চেষ্টা করবেন, এতে অনেক উন্নতি হয়। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে যা পারবেন 2 টাকা, 5 টাকা, 11 টাকা ওই ঘটের মধ্যে ফেলবেন। বেশ, আজকের পর্ব আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। প্রথম দিন কি করতে হবে আমরা সকলেই শুনে নিলাম, বাকি আরো আলোচনা তো থাকবেই। তবে আজকের পর্ব যেহেতু শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার।